প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন ইউভাল নোয়া হারারির লেখা বই সেপিয়ান্স। আজ আমরা পড়ছি এই বইটির ৬ষ্ঠ অধ্যায়, কল্পনার কারাগার। মানব ইতিহাসের অন্যতম বিতর্কিত বিষয় হল কৃষি বিপ্লব। কেউ কেউ মনে করে এই কৃষি বিপ্লব মানবজাতির প্রগতি ও সমৃদ্ধির দুয়ার খুলে দিয়েছিল। আবার কারো কারো মতে মানুষের সব দুর্গতির শুরু সেখানেই। এই দ্বিতীয় দলের মতে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার সেই সময়টাতেই প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের সুতোটা ছিঁড়তে শুরু করে। শুরু হয় বিচ্ছিন্নতা আর লোভের আধিপত্য। সেখান থেকে আগের জীবনে ফিরে যাওয়ারও কোনো পথ ছিল না। কারণ কৃষিকাজের ফলে মানুষের সংখ্যা এত দ্রুত বেড়ে গেল যে আগের মতো খাদ্য সংগ্রহ কিংবা শিকার করে অন্ন সংস্থান করাটা তাদের জন্য অসম্ভব হয়ে পড়ল। ১০,০০০ খ্রিস্টপূর্বের দিকে এই পৃথিবীতে প্রায় ৫০ থেকে ৮০ লক্ষ যাযাবর শিকারী মানুষের বসবাস ছিল। খ্রিস্টীয় প্রথম শতক পার হতে না হতেই তাদের সংখ্যা কমে গেল ১০ থেকে ২০ লাখের মতো, যাদের অধিকাংশই ছিল অস্ট্রেলিয়া, আমেরিকা ও আফ্রিকায়। শতকরা হিসেবে সেটা খুবই সামান্য, কারণ তখন পৃথিবীতে মানুষের সংখ্যা ছিল ২৫ কোটি। এরপর বেশিরভাগ কৃষি স্থায়ী বসতি গেড়ে বসবাস শুরু করে দিল। অল্প কিছু পশুপালকই কেবল যাযাবর থেকে গেল। স্থায়ী বসতি তৈরি করার সঙ্গে সঙ্গে মানব গোষ্ঠীগুলোর আকার অনেকটা ছোট হয়ে এলো। প্রাচীন শিকারী মানুষেরা বিশাল এলাকা জুড়ে থাকত, ক্ষেত্র বিশেষে যার আকার হতো কয়েকশো কিলোমিটার। বাসা বলতে তারা বুঝতো সেই পুরো এলাকাটাকেই, সেখানকার পাহাড়, নদী, বন, আকাশ সবকিছুই। অন্যদিকে কৃষকদের দিনের বেশিরভাগটাই কাটতো এক টুকরো জমিতে কাজ করে, আর বাকি সময়টা কাটতো কাঠ, পাথর আর মাটির তৈরি ছোট্ট ঘরে। নিজের ঘরের প্রতি কৃষক মানুষের সেই যে প্রবল আকর্ষণ জন্মালো, তারই সুদূর প্রসারী প্রভাব পড়েছে মানুষের স্থাপত্য ও মনস্তত্ত্বে। নিজের বাসার প্রতি আকর্ষণ, তার প্রতিবেশীদের সঙ্গে ক্রমবর্ধমান দূরত্ব, সেই প্রাগ ঐতিহাসিক আত্মকেন্দ্রিকতারই ছাপ। কৃষক মানুষের বসতিগুলো প্রাচীন শিকারী মানুষদের এলাকা থেকে যেমন ছিল অনেকটা ছোট, তেমনি ছিল নানা রকম কৃত্রিমতায় পূর্ণ। শিকারী মানুষেরা তাদের থাকার জায়গাতে তেমন কোনো পরিবর্তন করেনি, এক আগুন জ্বালানো ছাড়া। কিন্তু কৃষক মানুষ বিপুল শ্রম ব্যয় করে সেই বুনো পরিবেশের মধ্যে দ্বীপের মতো করে তৈরি করে নিল নিজেদের আবাস। তাদের বনের গাছ কেটে, খাল কেটে, মাঠ পরিষ্কার করে বানালো নিজেদের ঘর, চাষের জমি আর ফলের বাগান। এই জায়গার ভেতরে বসবাসের অধিকার ছিল কেবল মানুষের, আর মানুষের অনুমোদিত প্রাণী ও উদ্ভিদের। সেটা নিশ্চিত করতে মানুষকে তাদের এলাকার চারিদিকে বেড়াও দিতে হলো। কৃষক মানুষের অনেকটা সময় লেগে যেত বিভিন্ন অনাকাঙ্ক্ষিত আগাছা আর বন্য প্রাণী দূর করতে। এদের কেউ ধাওয়া খেয়ে পালিয়ে বাঁচত, আর কেউ বর্তমে করতে গিয়ে মারা পড়ত মানুষের হাতে। সেই কৃষিযুগের আরম্ভে যার শুরু, তারই রেশ ধরে আজকের দিনেও পৃথিবীর লাখ লাখ মানুষ লাঠি, চপ্পল কিংবা কীটনাশক দিয়ে পিঁপড়া, তেলাপোকা আর মাকড়সার বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে সেই একই যুদ্ধ। অনেকদিন পর্যন্ত মানুষের বসবাসের এলাকাগুলো ছিল খুব ছোট ছোট। পৃথিবীতে মোট জায়গা আছে ৫১ কোটি বর্গ কিলোমিটার, যার মধ্যে ডাঙা প্রায় ১৫.৫ কোটি বর্গ কিলোমিটার। ১৪০০ খ্রিস্টাব্দেও পৃথিবীর কৃষকেরা তাদের যাবতীয় গাছপালা আর পশু পাখি নিয়ে মাত্র ১.১ কোটি বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ছিল, যা কিনা পুরো পৃথিবীর মাত্র ২%। বাকি জায়গাগুলো ছিল খুব গরম, খুব ঠান্ডা বা অন্য কোনো কারণে কৃষিকাজের অনুপযোগী। আর সেই ২% জায়গা থেকেই ইতিহাসের যাত্রা শুরু। নিজের তৈরি বসতি ছেড়ে চলে যাওয়াটা ক্রমেই মানুষের জন্য কঠিন হয়ে পড়ল। নিজেদের ঘরবাড়ি, ফসলের ক্ষেত আর খাবারের গোলা ত্যাগ করার ঝুঁকি মানুষ নেয়নি। আর একই জায়গায় অনেক দিন ধরে বাস করতে করতে মানুষের স্থাবর সম্পদের পরিমাণও বাড়তে লাগলো। সেই সম্পদের মধ্যে বাধা পড়ল যাযাবর মানুষ। কৃষক সমাজ সম্পদে খুব সমৃদ্ধ মনে না হলেও একটা কৃষক পরিবারের মোট সম্পদ ছিল পুরো একটা শিকারী সংগ্রাহক সমাজের মোট সম্পদের চেয়েও বেশি।
ভবিষ্যতের হাতছানি। কৃষিভিত্তিক সমাজে মানুষের বিচরণ ক্ষেত্র কমে গেল, কিন্তু কৃষি কাজের জন্য আগের চেয়ে বেশি সময় ব্যয় করতে হলো তাদের। সামনের মাসে, এমনকি সামনের সপ্তাহে কি খাবে, এমন চিন্তা শিকারী মানুষের মাথায় কখনোই আসেনি। কিন্তু কৃষক মানুষের ভবিষ্যৎ চিন্তার সীমারেখা দিন, সপ্তাহ, মাস ছাড়িয়ে বছরের কোঠাও পেরিয়ে গেল। শিকারী মানুষ ছিল দিন এনে দিন খাওয়া মানুষ। পরবর্তী সময়ের জন্য কিছু বাঁচিয়ে রাখাটা তাদের জন্য কঠিন ছিল। ভবিষ্যতের চিন্তা তাই তাদের খুব একটা ছিল না। তবে ভবিষ্যৎ নিয়ে তারা যে একেবারেই চিন্তা করত না, এমনটা ভাবা ঠিক হবে না। শবে বা লাস্কো আর আলতামিরার গুহার দেয়ালের ছবিগুলো যারা এঁকেছিল তারা নিশ্চয়ই চেয়েছিল ছবিগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে যাক। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিরোধ আর সন্ধিগুলোও ছিল দীর্ঘমেয়াদী। কোনো ঋণ শোধরাতে কিংবা কোনো অধ্যায়ের প্রতিশোধ নিতেও অনেক সময় কয়েক বছর লেগে যেত। তারপরেও শিকার কিংবা সংগ্রহ করে খাবার জোটানো এই মানুষগুলোর পক্ষে ভবিষ্যৎ নিয়ে বেশি দূর চিন্তা করা সম্ভব ছিল না। মজার ব্যাপার হলো এই অপারগতা তাদের ভবিষ্যৎ সংক্রান্ত মানুষের দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দিয়েছিল। যেই ভবিষ্যতের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই, তাকে নিয়ে চিন্তা ভাবনা করে আমার কি লাভ? কৃষি বিপ্লব মানুষের কাছে ভবিষ্যতের গুরুত্ব আরো বাড়িয়ে দিল। কৃষকদের সব সময় ভবিষ্যতের চিন্তা মাথায় রেখে কাজ করতে হতো। কৃষিভিত্তিক অর্থনীতি ছিল ঋতুচক্রের পালা বদলের উপরে অনেকাংশেই নির্ভরশীল। দীর্ঘ সময় উৎপাদন আর স্বল্প সময়ের ফসল সংগ্রহের চক্রে বছর কেটে যেত। মানফারা ফসল ঘরে তুলে যে কৃষক আজ রাতে মত্ত হচ্ছে উৎসবে, কাল ভোরেই তাকে আবার ছুটতে হবে মাঠে, কারণ তার ঘরে আগামী দিন, আগামী সপ্তাহ, এমনকি আগামী মাসের খাবার থাকলেও তাকে এখন পরের বছরের কথা ভাবতে হবে। এই ভবিষ্যৎ চিন্তার মূল কারণ ছিল ঋতুচক্রের উপর নির্ভরশীলতা আর ফসল ফলার চিরন্তন অনিশ্চয়তা। যেসব গ্রামে অল্প কিছু ফসল চাষ আর পশুপালন করা হতো, খরা, বন্যা আর মহামারীর ভয়ে তাদের পিছু ছাড়ত না। কাজেই কৃষকদের সব সময় নিজেদের প্রয়োজনের চেয়ে বেশি খাবার মজুত করে রাখতে হতো। আগে হোক বা পরে কোনো না কোনো বছর খারাপ সময় আসবেই, আর সেই খারাপ সময়টাতে পর্যাপ্ত খাবারের মজুত না থাকলে না খেয়ে থাকতে হবে। এই দূরদর্শিতার অভাবে অনেক কৃষককেই অকালে মরতে হয়েছে। সেই কৃষি যুগের শুরু থেকেই অনাগত ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা হয়ে গেল মানুষের চিরসঙ্গী। যেসব কৃষক ফসলের ক্ষেতে পানির জন্য বৃষ্টির উপর নির্ভর করত, তাদের প্রতি বর্ষাকাল শুরু হতো নতুন দুশ্চিন্তা নিয়ে। তাদের অনেকটা সময় যেত আকাশের দিকে তাকিয়ে আর বাতাসের গন্ধ শুকে। সময় মতো বৃষ্টি হবে কিনা, হলেও পরিমাণ মতো হবে কিনা, ঝড় এসে ফসল উড়িয়ে নিয়ে যাবে কিনা, এসবই ছিল তাদের নিত্যদিনের চিন্তা। আবার ইউফ্রেটিস, সিন্ধু আর হোয়াংহো নদীর অববাহিকার কৃষকদের চিন্তার বিষয় ছিল নদীর পানির উচ্চতা। এসব নদীর পানি বেড়ে গেলে দুকুল ভাসিয়ে দিত বন্যায়। তাতে সব ফসলের ক্ষেতে পৌঁছাতো পানি, আর ওপরে জমত উর্বর পলিমাটির স্তর। কিন্তু কখনো বন্যাটা সময় মতো না হলে কিংবা খুব বেশি হলেই হতো সর্বনাশ। শুধু এতটুকুই নয়, কোনো দুর্যোগ এলে কিভাবে সেটা সামাল দেওয়া যাবে সেই দুশ্চিন্তাও কৃষকদের দিশেহারা করে ফেলত। সেই জন্যই তারা আরো বেশি জমি চাষ করত, খাল কাটত আর বেশি বীজ বুনত। গ্রীষ্মকালের কর্মী পিঁপড়েদের মতো উদয়স্ত পরিশ্রম করত একজন কৃষক। ঘেমে নেয়ে একাকার হয়ে জলপাই গাছ লাগাতো মাঠে, আর সেই জলপাই পিষে তেল বের করত তার ছেলেপুলে আর নাতি নাতনিরা। সেই জমিয়ে রাখা জলপাইয়ের তেল কাজে লাগতো শীতকালে কিংবা পরের বছরে। মানুষের এই কৃষিকাজের প্রভাব ছিল ব্যাপক। এখান থেকেই বড় আকারে সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার পত্তন হয়। তবে দুঃখের বিষয় হলো এই পরিশ্রমী কৃষকেরা কখনোই তাদের আকাঙ্ক্ষিত অর্থনৈতিক সমৃদ্ধির দেখা পায়নি। সব জায়গাতেই দেখা গেছে কৃষকের উদ্বৃত্ত ফসল ভোগ করতে আবির্ভূত হয়েছে নানান শোষক, অভিজাত গোষ্ঠী, আর কৃষক আটকা পড়েছে তার চিরন্তন দুশ্চিন্তার আবর্তে। এই উদ্বৃত্ত ফসলেই পরবর্তীকালে রাজনীতি, যুদ্ধ, শিল্পকলা ও দর্শনের বিকাশের ইন্ধন যোগায়। ধীরে গড়ে উঠতে থাকে প্রাসাদ, দুর্গ, সৌধ আর মন্দির। এই আধুনিক যুগের শুরুর দিকেও মানুষের ৯০% ছিল কৃষক, যাদের সারাদিন হাড় ভাঙা খাটুনির ফল ভোগ করেছে বাকি ১০% রাজা, রাজকর্মচারী, সৈন্য, যাজক, শিল্পী ও দার্শনিকদের মতো অভিজাত শ্রেণী। এরাই ভরছে
ইতিহাসের পাতা, আর বাকিদের জীবন কেটে গেছে ফসলের মাঠে। কাল্পনিক কাঠামো, কৃষকদের ফলানো অতিরিক্ত খাবার আর আবিষ্কৃত নতুন পরিবহন ব্যবস্থা, এই দুইয়ের ফলে অনেক মানুষ একসঙ্গে বড় আকারের গ্রাম তৈরি করে বসবাস করতে শুরু করলো। কালক্রমে বড় গ্রাম থেকে শহর, শহর থেকে নগর, আর এসব কিছু মিলে তৈরি হলো বিশাল সব রাজ্য আর ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। এসব বড় নগর ও রাজ্য প্রতিষ্ঠার পর যেসব নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হলো, তার সম্পূর্ণ সদ্ব্যবহার মানুষ করতে পারেনি, কারণ শুধু উদ্বৃত্ত খাবার এবং পরিবহন ব্যবস্থাই এর জন্য যথেষ্ট ছিল না। একটা রাজ্যের লাখ লাখ মানুষের জন্য যথেষ্ট পরিমাণ খাবার থাকলেও তাদের জমি ও পানির বন্টন, নানা রকম বিরোধ নিষ্পত্তি কিংবা যুদ্ধকালীন কর্তব্যের মতো বিষয়গুলোতে মানুষ ঐক্যমতে পৌঁছাতে পারেনি। খাদ্যের অভাবে নয়, বরং এই ঐক্যের অভাবেই মানুষের মধ্যে নানা রকম দ্বন্দ্ব শুরু হয়। ফরাসি বিপ্লবের শুরু করেছিল ধনাঢ্য উকিলেরা, ক্ষুধার্ত কৃষক নয়। ভূমধ্যসাগরের চারিদিক থেকে সম্পদ সংগ্রহ করে খ্রিস্টীয় প্রথম শতকে রোমান সাম্রাজ্য কল্পনাতীত অর্থ ও ক্ষমতার অধিকারী হয়। অথচ ঠিক সেই সময়েই সেখানকার রাজনৈতিক কাঠামোতে ভাঙন ধরছিল নানা রকম অন্তর্ঘাতে। ১৯৯১ সালে যুগোস্লাভিয়াতেও খাদ্যাভাব ছিল না, তবুও এক রক্তক্ষয়ী যুদ্ধে দেশটি টুকরো টুকরো হয়ে যায়। এসব অনর্থের মূলে ছিল মানুষের যথাযথ বিবর্তনের জন্য প্রয়োজনীয় সময়ের অভাব। মানুষের লাখ লাখ বছরের বিবর্তন হয়েছে ছোট ছোট গোষ্ঠীতে। কৃষিকাজ শুরু করার পর থেকে রাজ্য গঠন পর্যন্ত বিবর্তনের জন্য যে কয়েক হাজার বছরের সময় মানুষ পেয়েছে, সেটা এত বড় গোষ্ঠী গঠন করার মানসিকতা তৈরির জন্য যথেষ্ট ছিল না। সেই খাবার সংগ্রহ করার যুগে কয়েকশো অপরিচিত মানুষ কোনো রকম জৈবিক তাড়না ছাড়াই দল বাঁধতে পারত। আর এটা সম্ভবত কিছু মিথে বা প্রচলিত গল্পে তাদের বিশ্বাসের ফলে। অবশ্য এই ধরনের গোষ্ঠীতে পারস্পরিক সহযোগিতার সুযোগ খুব বেশি ছিল না। এই ছোট আকারের মানব গোষ্ঠীগুলো ছিল স্বয়ংসম্পূর্ণ, নিজেদের প্রায় সব প্রয়োজন তারা নিজেরাই মেটাতো। কৃষি বিপ্লব পরবর্তী সময়টাকে না জানা ২০,০০০ বছর আগের কোনো সমাজতাত্ত্বিক হয়তো বলতেন মিথের ক্ষমতা খুব বেশি নয়, এই বড়জোর ৫ শতক মানুষের মিথের প্রভাবে কারি বিনিময় করত, অদ্ভুত কিছু উৎসবে অংশ নিতে কিংবা নেয়ান্ডারথালদের একটা দলকে ধরে পেটাতে পারে, এর বেশি কিছু নয়। তাই বলে লাখ লাখ মানুষকে দিয়ে একই রকম চিন্তা বা কাজ করিয়ে নেওয়াটা মিথের পক্ষে অসম্ভব। কিন্তু ইতিহাস তেমনটা বলে না। মানুষের মধ্যে একবার ভালোমতো ছড়িয়ে পড়তে পারলে মিথের ক্ষমতা হয়ে যায় অকল্পনীয়। কৃষি বিপ্লবের পর যখন নগর আর রাজ্য প্রতিষ্ঠার উপক্রম হচ্ছিল, সেই সময়েই মানুষের মধ্যে ক্ষমতাধর দেবদেবী কিংবা মাতৃভূমির মতো বিষয়গুলো নিয়ে নানা রকম গল্প কাহিনী তৈরি হয়। এই গল্পগুলোই মানুষের মধ্যেকার সামাজিক সম্পর্ককে আরো দৃঢ় করে। বিবর্তন এগোচ্ছিল আগের মতোই খুবই ধীরে, কিন্তু মানুষের কল্পনার দৌড় এবারে তাকে হারিয়ে দিল। এই কল্পনা শক্তির জন্যই পৃথিবীর ইতিহাস প্রথমবারের মতো এত এত মানুষ সহযোগিতার সম্পর্কে আবদ্ধ হলো। ৮৫০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে পৃথিবীর সবচেয়ে বড় মানব বসতি ছিল জেরিকো গ্রাম, যার লোক সংখ্যা ছিল কয়েকশো। ৭০০০ খ্রিস্টপূর্বাব্দে আনাতোলিয়ার চাতালিউক শহরের জনসংখ্যা ছিল ৫ থেকে ১০,০০০-এর মতো। সেটাও ছিল তখনকার পৃথিবীর বৃহত্তম বসতি। খ্রিস্টপূর্ব পঞ্চম ও চতুর্থ সহস্রাব্দে নীল নদের অববাহিকা ও বদ্বীপের উর্বর ভূমিতে যে শহর গড়ে উঠেছিল, তার লোকসংখ্যা ছিল আরও বেশি। আর সেই শহরের আওতায় ছিল আশেপাশের অনেক গ্রাম। ৩১০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই সম্পূর্ণ নীল নদ অববাহিকা প্রথম মিশরীয় সাম্রাজ্যের অধীন হয়। তখনকার ফারাওরা শাসন করতেন হাজার হাজার বর্গ কিলোমিটার এলাকার লাখ লাখ মানুষকে। ২২৫০ খ্রিস্টপূর্বাব্দের দিকে মহান সার্গন পত্তন করেন পৃথিবীর প্রথম সাম্রাজ্যের আক্কাদীয় সাম্রাজ্য। সেই সাম্রাজ্যে প্রজার সংখ্যা ছিল নিযুতের ঘরে, আর সেনাবাহিনীতে স্থায়ী সদস্য ছিল ৫,৪০০ জন। আর ১,০০০ থেকে ৫০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে মধ্যপ্রাচ্যে বৃহৎ সাম্রাজ্যের উদ্ভব হয়, যার মধ্যে ছিল আসিরীয়, ব্যাবিলনীয় ও পারস্য সাম্রাজ্য। এসব সাম্রাজ্যে প্রজার সংখ্যা ছিল কোটির কাছাকাছি, আর সৈন্য ছিল ১০,০০০-এর মতো। ২২১ খ্রিস্টপূর্বাব্দে সমগ্র চীন জুড়ে গঠিত হয় চীন সাম্রাজ্য।
আর তার কিছুকাল পরেই রোমান সাম্রাজ্যের অধীনে আসে ভূমধ্যসাগরীয় অঞ্চল। চীন সাম্রাজ্যের হাজার হাজার স্থায়ী সৈন্য আর লক্ষাধিক রাজকর্মচারীর বেতন আসত প্রায় 4 কোটি প্রজার দেওয়া কর থেকে। ওদিকে রোমান সাম্রাজ্যের স্বর্ণযুগের মতো প্রায় 10 কোটি প্রজার কাছ থেকে কর আদায় করা হতো। সেই করের অর্থ দিয়েই একদিকে 2.5 থেকে 5 লক্ষ সৈন্যের খোরাক জোগাতো, অন্যদিকে সেই অর্থেই তৈরি হতো প্রায় 1500 বছর ধরে ব্যবহৃত রাস্তা। আজ আমরা ওখানে যেসব থিয়েটার আর অ্যাম্পি থিয়েটার দেখতে পাই, সেগুলো তৈরি হয়েছে তখনই। প্রাচীন মিশরীয় আর রোমান সাম্রাজ্যের লাখ লাখ মানুষের সহযোগিতায় গড়া সমাজের গল্পটা যতটা দারুণ মনে হয়, আসলে ব্যাপারটা তেমন নয়। সহযোগিতা শব্দটা অনেকটা নিঃস্বার্থ শোনালেও সেটা সব সময় স্বাধীনতা ও সাম্যের কথা বলে না। মানুষের বড় বড় সংগঠনের বেশিরভাগই একসময় অত্যাচার আর শোষণের পথে এগিয়ে গেছে। এমন সংগঠন গড়ার মূল্য কৃষকেরা চুকিয়েছেন তাদের উদ্বৃত্ত খাদ্যটুকু দিয়ে। কর সংগ্রহকের কলমের একটি খোঁচায় কৃষককে তার সারা বছরের কঠোর পরিশ্রমের ফসলটুকু হারাতে হতো। রোমান সাম্রাজ্যের বিখ্যাত অ্যাম্পিথিয়েটার গড়েছিল যে কৃতদাসের দল। সমাজের অলস ধনীদের আনন্দ দিতে সেই কৃতদাসেরাই সেখানে লড়াই করে মরত গ্ল্যাডিয়েটর রূপে। জেলখানা আর বন্দি শিবিরগুলোকেও এক ধরনের সহযোগিতা সমাজ বলা যায়, কারণ সেখানেও অনেকগুলো অজানা অচেনা মানুষ পারস্পরিক সহযোগিতায় একই সঙ্গে একই রকম জীবনযাপন করে। সেই প্রাচীন মেসোপটেমীয় শহর থেকে চীন বা রোমান সাম্রাজ্য, এই সবগুলোই দাঁড়িয়েছিল এক কাল্পনিক কাঠামোর উপর। যেসব সামাজিক রীতিনীতি সেসব জায়গায় চালু ছিল, তা মানুষের ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে আসেনি, এসেছে সেখানে প্রচলিত মিথগুলোর উপর মানুষের সম্মিলিত বিশ্বাস থেকে। কিভাবে মিথ পুরো একটা সাম্রাজ্যকে ধরে রাখে, এমন একটা উদাহরণ আমরা ইতিমধ্যেই পেয়েছি পিউজো। ইতিহাসের সবচেয়ে বেশি পরিচিত দুটো মিথ থেকে এর উত্তর খোঁজা যাক। একটা হলো হামুরাবির আইন, যেটা প্রাচীন ব্যাবিলনে সেই 1776 খ্রিস্টপূর্বাব্দে লাখো মানুষের সমাজে বলেছিল। আর অন্যটা হলো 1776 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত আমেরিকার স্বাধীনতার ঘোষণা, যা আজও লাখ লাখ আমেরিকানের পারস্পরিক সহায়তার ভিত্তি হিসেবে টিকে আছে। 1776 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনই ছিল পৃথিবীর বৃহত্তম নগরী, আর ব্যাবিলনীয় সাম্রাজ্য ছিল পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য, যার লোক সংখ্যা ছিল 10 লাখেরও ওপর। এলাকাটা ছিল মেসোপটেমিয়ায়, যার মধ্যে ছিল আজকের সিরিয়া আর ইরানের কিছু অংশ, আর ইরাকের প্রায় পুরোটাই। ব্যাবিলনের রাজাদের মধ্যে সবচেয়ে বেশি যার নাম শোনা যায়, তিনি হামুরাবি। তার এই খ্যাতির মূল কারণ হলো তার প্রণীত আইন। এই আইনগুলোর মূল উদ্দেশ্য ছিল হামুরাবিকে একজন আদর্শ রাজা হিসেবে প্রতিষ্ঠিত করা, ব্যাবিলনীয় সাম্রাজ্যে আইনগত সমতা আনা, আর ভবিষ্যতের রাজাদের জন্য একটা দৃষ্টান্ত রেখে যাওয়া। উদ্দেশ্য পূরণ হয়েছিল। পরবর্তী প্রজন্মের বুদ্ধিজীবী ও অভিজাত সমাজ এটাকে গ্রহণ করেছিল প্রায় দৈব বাণীর মতোই, আর তাদের অনুসারীরা হামুরাবির মৃত্যুর পরও যতদিন সাম্রাজ্য টিকে ছিল ততদিন এই আইনের অনুলিপি তৈরি করে গেছে। তাই মেসোপটেমিয়ার মানুষের সামাজিক রীতিনীতি বোঝার জন্য হামুরাবির আইন একটা চমৎকার উপকরণ। হামুরাবির আইনের ভাষ্য শুরু হয়েছে মেসোপটেমিয়ার মন্দিরের প্রধান দেবতা আনু, এনলিল ও মার্ডুকের নামে, যারা হামুরাবিকে নিযুক্ত করেছেন বিচার প্রতিষ্ঠা, দুষ্টের দমন ও দুর্বলের উপর সবলের অত্যাচারকে প্রতিহত করতে। এরপরেই আছে প্রায় 300টি আইনের তালিকা, যার প্রত্যেকটিতে কোনো কাজের জন্য কেমন বিচার হবে তা লিপিবদ্ধ করা হয়েছে। এমন কয়েকটা আইন দেখা যাক। 196, যদি কোনো উঁচু শ্রেণীর মানুষ আরেক উঁচু শ্রেণীর মানুষকে অন্ধ করে দেয়, তবে তাকেও অন্ধ করে দেয়া হবে। 197, সে যদি কোনো উঁচু শ্রেণীর মানুষের হাড় ভেঙে দেয়, তবে তার হাড়ও ভেঙে দেওয়া হবে। 198, সে যদি কোনো সাধারণ মানুষের চোখ অন্ধ করে দেয় বা হাড় ভেঙে দেয়, তবে তাকে 60 শেকেল রূপা জরিমানা দিতে হবে। 199, সে যদি আরেকজন উঁচু শ্রেণী মানুষের কোনো দাসের চোখ অন্ধ করে দেয় বা হাড় ভেঙে দেয়, তবে তাকে এই দাসের মূল্যের অর্ধেকের সমান রূপা দিতে হবে। 209,
যদি কোনো উঁচু শ্রেণীর মানুষ উঁচু শ্রেণীর কোনো নারীকে আঘাত করে এবং এতে ওই নারীর গর্ভস্থ ভ্রূণের মৃত্যু হয়, তবে তাকে 10 শেকেল রূপা ক্ষতিপূরণ দিতে হবে। 210, এতে যদি ওই নারীর মৃত্যু হয় তাহলে তার কন্যাকে হত্যা করা হবে। 211, সে যদি সাধারণ শ্রেণীর কোনো নারীকে আঘাত করে এবং এতে ওই নারীর ভূগর্ভস্থ ভ্রূণের মৃত্যু হয় তাহলে তাকে 5 শেকেল রূপা ক্ষতিপূরণ দিতে হবে। 212, এতে ওই নারীর মৃত্যু হলে তাকে 30 শেকেল রূপা জরিমানা দিতে হবে। 213, সে যদি কোনো উঁচু শ্রেণীর মানুষের দাসীকে আঘাত করে এবং এতে ওই দাসীর গর্ভস্থ ভ্রূণের মৃত্যু হয় তবে তাকে 2 শেকেল রূপা ক্ষতিপূরণ দিতে হবে। 214, এতে ওই দাসের মৃত্যু হলে তাকে 20 শেকেল রূপা জরিমানা দিতে হবে। এই তালিকার পরে হামুরাবি বলেছেন, এগুলো হলো জীবনে সত্য ও সঠিক পথে চলার জন্য রাজা হামুরাবির প্রতিষ্ঠিত ন্যায়সঙ্গত সিদ্ধান্ত। আমি মহান রাজা হামুরাবি সেসব মানুষের প্রতি উদাসীন নই যাদেরকে আমার দায়িত্বে সোপর্দ করেছেন দেবতা এনলিল, আর যাদের পথ দেখাবার দায়িত্ব আমাকে দিয়েছেন দেবতা মারডুক। হামুরাবির আইন অনুযায়ী ব্যাবিলনের সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে আছে সর্বজনীন ও চিরন্তন ঈশ্বর নির্দেশিত ন্যায় বিচারের উপর। সামাজিক স্তরবিন্যাস এ আইনের গুরুত্বপূর্ণ বিষয়। এই আইন অনুযায়ী মানুষ 2 লিঙ্গ এবং 3 শ্রেণীতে বিভক্ত। শ্রেণী 3টি হল উঁচু শ্রেণীর মানুষ, সাধারণ শ্রেণীর মানুষ আর দাস। ভিন্ন ভিন্ন লিঙ্গ ও শ্রেণীর মানুষের মূল্যও ভিন্ন। একজন সাধারণ নারীর জীবনের মূল্য যেখানে 30 শেকেল রূপা, সেখানে একজন দাসীর জীবনের মূল্য 20 শেকেল রূপা। আবার একজন সাধারণ পুরুষের চোখের মূল্য 60 শেকেল রূপা। এই আইন পরিবারের ভেতরেও মানুষের অধিকারক্রম নির্দিষ্ট করে দেয়। এখানে সন্তানদের আলাদা মানুষ হিসেবে নয়, বরং তাদের মা-বাবার সম্পত্তি হিসেবে বিবেচনা করা হতো। এই কারণেই কোনো উচ্চতর মানুষ আরেকজন উচ্চতর মানুষের মেয়েকে হত্যা করলে শাস্তিস্বরূপ তার মেয়েকেও হত্যা করা হতো। হত্যাকারীকে শাস্তি না দিয়ে তার নিরপরাধ কন্যাকে হত্যা করাটা আমাদের কাছে খাপছাড়া মনে হলেও হামিরাবি ও ব্যাবিলিয়নের বাসিন্দাদের কাছে এটাই ছিল ন্যায়সঙ্গত। হামিরাবির আইন প্রণয়নের আগে ধরে নেওয়া হয়েছিল যে প্রজারা সবাই যদি যার যার সামাজিক অবস্থান মেনে নেয় তাহলে সাম্রাজ্যের লাখ লাখ আদিবাসীদের মধ্যে একটা সহযোগিতার সম্পর্ক তৈরি হবে। তখন সমাজে খাদ্যের উৎপাদন ও বন্টন সুষ্ঠু হবে, শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যাবে এবং সাম্রাজ্যকে আরও বিস্তৃত করে আরও বেশি সম্পদ ও নিরাপত্তা নিশ্চিত করা যাবে। হামুরাবির মৃত্যুর প্রায় 3500 বছর পরে উত্তর আমেরিকায় ব্রিটিশদের 13টি উপনিবেশের মানুষের মনে হতে লাগলো যে ব্রিটিশ রাজা তাদের প্রতি সুবিচার করছে না। এই সব মানুষের কয়েকজন মুখপাত্র ফিলাডেলফিয়ায় একত্র হলেন আর 1776 জুলাইয়ের 4 তারিখে ঘোষণা করলেন যে এই 13টি উপনিবেশের মানুষ আর ব্রিটিশ সাম্রাজ্যের প্রজা নয়। তাদের স্বাধীনতার এই ঘোষণাতেও ছিল সার্বজনীন ও চিরন্তন ন্যায় বিচারের কথা। আর ঠিক হামুরাবির আইনের মতোই সেগুলোও ছিল ঈশ্বর নির্দেশিত। তবে আমেরিকার ঈশ্বরের প্রদত্ত নীতিগুলো ব্যাবিলনের ঈশ্বরের নীতি থেকে ছিল ভিন্ন। আমেরিকার স্বাধীনতার ঘোষণা বলে, এই কথা আমরা স্বতঃসিদ্ধ সত্য বলে ধরে নিচ্ছি যে সব মানুষকেই সৃষ্টি করা হয়েছে সমানভাবে এবং প্রত্যেকেরই সৃষ্টিকর্তার কাছ থেকে লাভ করেছে কিছুটা অবিচ্ছেদ্য অধিকার, যার মধ্যে আছে জীবন, স্বাধীনতা আর সুখের সাধনা। হামুরাবির আইনের মতো আমেরিকার স্বাধীনতার এই ঘোষণাপত্রেও বলে যে এই পবিত্র নীতিমালা মেনে চললে লাখো মানুষের মধ্যে গড়ে উঠবে সহযোগিতার সম্পর্ক। এটি ন্যায়সঙ্গত ও প্রগতিশীল সমাজে তারা পাবে নিরাপদ ও শান্তিপূর্ণ জীবন। হামুরাবির আইনের মতো আমেরিকার স্বাধীনতার ঘোষণাও স্থানকালের সীমা অতিক্রম করেছে। পরবর্তী প্রজন্মগুলোর কাছেও তা সমান গ্রহণযোগ্য। 200 বছরেরও বেশি সময় ধরে আমেরিকার স্কুলগামী ছাত্রছাত্রীরা এটা শিখেছে। পাশাপাশি তুলনা করে দেখলে এই দুটো ন্যায়নীতি আমাদের দ্বিধায় ফেলে দেয়। হামুরাবির আইন ও আমেরিকার স্বাধীনতার ঘোষণা দুটোই নিজেকে সার্বজনীন ও চিরন্তন ন্যায়ের পথ বলে দাবি করে, অথচ যেখানে আমেরিকার মানুষেরা বলে সব মানুষই সমান, সেখানে ব্যাবিলনের মানুষেরা আগেই স্বীকার করে নিচ্ছে যে সব মানুষ সমান নয়। এক্ষেত্রে আমেরিকানরা অবশ্যই বলবে তারাই ঠিক, হামুরাবির আইন ঠিক নয়। একইভাবে হামুরাবিও বলবেন তিনিই ঠিক, আমেরিকানরা নয়। আসলে
উভয়ই ভুল। হামুরাবি ও আমেরিকার প্রতিষ্ঠাতারা ন্যায়ের সার্বজনীন ও অপরিবর্তনীয় ভিত্তি হিসেবে দুটো কাল্পনিক বাস্তবতার কথা কল্পনা করেছিলেন, যার একটির ভিত্তি ছিল আধিপত্য, অন্যটির ভিত্তি ছিল সমতা। কিন্তু বাস্তবে এই দুই রকম সার্বজনীন নীতি মানুষেরই মস্তিষ্ক প্রসূত। এর সূচনা হয় তাদের কল্পনায়, আর এসব বেঁচে থাকে তাদের বানিয়ে তোলা নানা রকম কাল্পনিক গল্পগাথার মাধ্যমে। এসব রীতিনীতির আসলে কোনো বস্তুগত ভিত্তি নেই। মানুষকে উচ্চতর ও সাধারণ শ্রেণীতে ভাগ করার ধারণাটা যে কল্পনাপ্রসূত, সেটা না হয় সহজেই মেনে নেওয়া যায়, কিন্তু সব মানুষই সমান, এই কথাটা আসলেই কি সব মানুষ সমান? মানুষের কল্পনার বাইরে এসে কোনো নিরপেক্ষ বাস্তব ভিত্তির উপর সব মানুষকে সমান বলে দাবি করা যায়? শারীরিকভাবেও কি সব মানুষ সমান? আসুন আমরা আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের সবচেয়ে বিখ্যাত লাইনটিকে জীববিজ্ঞানের ভাষায় প্রকাশ করার চেষ্টা করি। এই কথা আমরা স্বতঃসিদ্ধভাবে সত্য বলে ধরে নিচ্ছি যে সব মানুষকেই সৃষ্টি করা হয়েছে সমানভাবে, এবং প্রত্যেকেই সৃষ্টিকর্তার কাছ থেকে লাভ করেছে কিছু অবিচ্ছেদ্য অধিকার, যার মধ্যে আছে জীবন, স্বাধীনতা আর সুখী হওয়ার প্রচেষ্টা। জীববিজ্ঞান বলে মানুষের সৃষ্টি হয়নি, বিবর্তন হয়েছে। আর বিবর্তন মোটেই সবার জন্য সমান হয় না। সমতার ধারণা সৃষ্টিতত্ত্বের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। আমেরিকানরা এই ধারণা পেয়েছে খ্রিস্ট ধর্ম থেকে, যেখানে বলা হয় প্রত্যেক মানুষ পবিত্র আত্মার অধিকারী এবং ঈশ্বরের চোখে সব আত্মাই সমান। এখন আমরা যদি ঈশ্বর, সৃষ্টি, আত্মা এই খ্রিস্ট ধর্মীয় শব্দগুলোকে বাদ দিয়ে চিন্তা করি, তাহলে সব মানুষ সমান এই কথার অর্থ কি দাঁড়ায়? বিবর্তন পার্থক্য তৈরি করে, সমতা নয়। প্রত্যেক মানুষের ভিন্ন ভিন্ন জিন সংকেত আছে, যা জন্মের পর থেকেই পরিবেশের দ্বারা নানাভাবে প্রভাবিত হয়। এভাবেই মানুষের মধ্যে নানা রকম বৈশিষ্ট্যের বিকাশ ঘটে, আর তার ফলে টিকে থাকার সম্ভাবনাও হয় এক একজনের এক এক রকম। কাজেই সব মানুষকেই সৃষ্টি করা হয়েছে সমানভাবে না বলে বলা উচিত মানুষ ভিন্ন ভিন্নভাবে বিবর্তিত হয়েছে। জীববিজ্ঞানে যেমন মানুষের সৃষ্টি হওয়ার কথা কোথাও বলা হয়নি, তেমনি বলা হয়নি কোনো ঈশ্বর এবং ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু লাভ করারও। সেখানে মানব জন্মের পেছনে শুধু একটা প্রক্রিয়াই চলমান আছে, তা হলো অন্ধ উদ্দেশ্যহীন বিবর্তন। তাই সৃষ্টিকর্তার কাছ থেকে লাভ করেছে না বলে বলা উচিত মানুষ জন্মেছে। একইভাবে বলা যায় জীববিজ্ঞানে অধিকার বলেও কিছু নেই, আছে শুধু অঙ্গ প্রত্যঙ্গ, দক্ষতা ও বৈশিষ্ট্য। পাখির ওড়ার অধিকার আছে বলে সে ওড়ে না, পাখি ওড়ে তার ডানা আছে বলেই। আর এসব অঙ্গ প্রত্যঙ্গ, দক্ষতা ও বৈশিষ্ট্যও অবিচ্ছেদ্য নয়, কারণ এগুলোরও পরিব্যক্তি ঘটে। ফলে এদের পরিবর্তন হয়, আবার কখনো হারিয়েও যায়। যেমন উট পাখি হারিয়েছে তার ওড়ার ক্ষমতা, কাজেই অবিচ্ছেদ্য অধিকার এর জায়গায় বলা উচিত পরিবর্তনশীল বৈশিষ্ট্য। এখন বিবর্তনের মাধ্যমে উদ্ভূত বৈশিষ্ট্যগুলোর দিকে নজর দেয়া যাক। জীবন ব্যাপারটা ঠিক আছে, কিন্তু স্বাধীনতা, জীবনের স্বাধীনতা বলেও কিছু আছে। সমতা ও অধিকারের মতো স্বাধীনতাও মানুষের কল্পনাপ্রসূত একটা ধারণা। জীববিজ্ঞানের দৃষ্টিতে দেখলে গণতান্ত্রিক সমাজের মানুষেরা স্বাধীন, আর স্বৈরশাসনে থাকা মানুষেরা পরাধীন, এরকম কিছু বলা যায় না। আর সুখ, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক গবেষণা সুখের একটা পরিষ্কার সংজ্ঞা দিতে পারেননি, কিংবা সুখের কম বেশি নির্ধারণের কোনো উপায়ও খুঁজে পায়নি। গবেষণায় যা পাওয়া গেছে তা হলো আনন্দ, যাকে আরো সহজে সংজ্ঞায়িত বা পরিমাপ করা যায়। কাজেই জীবন, স্বাধীনতা আর সুখী হওয়ার প্রচেষ্টা, এর বদলে আমরা বলতে পারি জীবন ও আনন্দ লাভ। তাহলে জীববিজ্ঞানের চোখে আমেরিকার স্বাধীনতার ঘোষণার আলোচ্য লাইনটি দাঁড়াচ্ছে এমন: একথা আমরা স্বতঃসিদ্ধভাবে সত্য বলে ধরে নিচ্ছি যে সব মানুষই ভিন্ন ভিন্নভাবে বিবর্তিত হয়েছে এবং প্রত্যেকেই জন্মেছে কিছু পরিবর্তনশীল বৈশিষ্ট্য নিয়ে, যার মধ্যে আছে জীবন ও আনন্দ লাভের চেষ্টা। বিষয়টাকে এভাবে দেখলে সমতা ও সমান অধিকারের পক্ষের লোকেরা হয়তো ক্ষেপে যাবেন, বলবেন সব মানুষ যে শারীরিকভাবে সমান নয় তা তো আমাদের জানাই আছে। কিন্তু আমরা যদি মেনে নেই যে ভেতরে ভেতরে সবাই সমান, তাহলে সবাই মিলে একটা স্থিতিশীল সমাজ গড়ে তোলা যায়। সেক্ষেত্রে আসলে আর কিছু বলার নেই। এটাই হলো একটু আগে বলা সেই কাল্পনিক ভিত্তি।
সবাই সমান। এটা ধরে নেওয়ার কারণ এই নয় যে তা সত্য, বরং কারণটা হলো এই যে এটা মেনে নিলে মানুষের মধ্যে সহযোগিতার সম্পর্কটা আরো দৃঢ় হবে, যা দিয়ে একটা সুন্দর সমাজ গড়ে তোলা যায়। এই কাল্পনিক ভিত্তি কোনো ষড়যন্ত্র কিংবা মিথ্যে মোহ নয়, এটা হলো অনেক মানুষকে সহযোগিতার সম্পর্কে আবদ্ধ করার একটা কার্যকর উপায়। তবে এটাও মনে রাখতে হবে যে এই একই রকম যুক্তি কিন্তু হামুরাবিও তার শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থাকে সঠিক প্রমাণ করতে ব্যবহার করতে পারতেন। প্রকৃত বিশ্বাসী এ পর্যন্ত পড়ে কিছু পাঠক নিশ্চয়ই একটু নড়ে চড়ে বসেছেন। এটাই স্বাভাবিক, কারণ আমাদের শিক্ষাই আমাদের এভাবে তৈরি করেছে। হামুরাবির আইনকে মিথ বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সব মানুষের সমান অধিকারকে মিথ হিসেবে মেনে নিতে পারি না আমরা। আসলেই মানুষ যদি বুঝতে পারে যে মানুষের সমান অধিকারের ব্যাপারটা এমন কৃত্রিম আর কাল্পনিক, তাহলে সেটা কি আমাদের এই সমাজ কাঠামোর প্রতি একটা হুমকি হয়ে দাঁড়াবে না? ঈশ্বর সম্পর্কে ভলতেয়ার বলেছেন, ঈশ্বর বলে কিছু নেই, কিন্তু আমার চাকরকে আবার কথাটা বলতে যেও না। রাতের বেলায় ও বেটা যদি আমাকে খুন করে ফেলে। ঠিক একই রকম কথা হয়তো হামুরাবিও বলতেন তার শ্রেণীবিভক্ত সমাজ নিয়ে, আর আমেরিকার সংবিধানের লেখক থমাস জেফারসন বলতেন মানবাধিকার নিয়ে। মাকড়সা, হায়না কিংবা শিম্পাঞ্জিদের মতো হোমোসেপিয়ান্স প্রাণীটিরও প্রাকৃতিকভাবে প্রাপ্ত বিশেষ কোনো অধিকার নেই। কিন্তু এ কথা তো অন্ধবিশ্বাসীদের বলা যাবে না, পাছে রাতে খুন হয়ে যাই। এরকম আশঙ্কা অমূলক নয়। প্রাকৃতিক সম্পর্ক হলো একটা স্থিতিশীল সম্পর্ক। মানুষ যদি মধ্যাকর্ষণের অস্তিত্বে আর বিশ্বাস না করে, তাহলে কাল সকাল থেকে মধ্যাকর্ষণ উধাও হয়ে যাবে না। অন্যদিকে একটা কৃত্রিম শৃঙ্খলাবদ্ধ সম্পর্ক সবসময় ভেঙে পড়ার ঝুঁকির মধ্যে থাকে, কারণ এরকম সম্পর্কগুলো দাঁড়িয়ে থাকে কিছু মিথের উপর, আর মিথগুলো টিকে থাকে মানুষের বিশ্বাসে। এই ধরনের শৃঙ্খলা টিকিয়ে রাখা রীতিমতো শ্রমসাধ্য কাজ। এই শৃঙ্খলা টিকিয়ে রাখার জন্য মানুষ অনেক সময় সহিংসতার পথও বেছে নেয়। সেনাবাহিনী, পুলিশ, আদালত আর জেলখানাগুলো মানুষকে এই শৃঙ্খলায় বেঁধে রাখতে কাজ করে যায় নিরন্তর। প্রাচীন ব্যাবিলনে কেউ কাউকে অন্ধ করে দিলে চোখের বদলা চোখ নীতিতে তার শাস্তি বিধান হতো। আবার 1860 সালে যখন আমেরিকার বেশিরভাগ মানুষ বুঝতে পারল তাদের আফ্রিকান দাসেরাও মানুষ এবং মানুষের সব স্বাধীনতা তাদের জন্য প্রযোজ্য, তখন বাকিদেরকে সেটা বোঝাতে তো রীতিমতো গৃহযুদ্ধে বেঁধে গেল। তবে এমন কাল্পনিক শৃঙ্খলা টিকিয়ে রাখতে শুধু সহিংসতাই যথেষ্ট নয়, এর সঙ্গে প্রয়োজন হয় এই শৃঙ্খলার ধারণায় বিশ্বাসী কিছু আন্তরিক অনুসারী। প্রিন্স ট্যালিরান্ডের কথা ধরা যাক। তিনি তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কাজ করেছেন রাজা ষোড়শ লুইয়ের অধীনে, অংশ ছিলেন ফরাসি বিপ্লবের, কাজ করেছেন নেপোলিয়নের অধীনেও। শেষ জীবনে তার আনুগত্যটা পুনঃপ্রতিষ্ঠিত রাজতন্ত্রের দিকেই ছিল। কয়েক দশক ধরে সরকারের সঙ্গে তার কাজের অভিজ্ঞতার পরিচয় পাওয়া যায় তারই একটি উক্তি থেকে। বেয়োনেট দিয়ে অনেক কিছুই করা যায়, তবে ওটার উপর বসে পড়াটা খুব একটা সুখকর নয়। অনেক সময় ১০০ সৈনিকের কাজ একজন যাজক করে ফেলতে পারেন অনেক সস্তায় আর সহজে। আবার বেয়োনেট যতই কার্যকরী হোক না কেন, ওটা ব্যবহারের জন্য মানুষও তো চাই। সৈনিক, কারারক্ষী, বিচারক আর পুলিশেরা কিন্তু একটা কাল্পনিক শৃঙ্খলা ধরে রাখতে চেষ্টা করে, যদি তারা নিজেরাই সেটা বিশ্বাস না করে। মানুষের যত রকম যৌথ কর্মকাণ্ড আছে তার মধ্যে সবচেয়ে কঠিন হলো সন্ত্রাস। যদি বলি সমাজকে শৃঙ্খলাবদ্ধ করে রাখে সেনাবাহিনী, তবে সঙ্গে সঙ্গেই প্রশ্ন ওঠে সেনাবাহিনীর শৃঙ্খলা নিশ্চিত করে কে? শুধু ভয়ভীতি দেখিয়ে পুরো একটা সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করা যায় না। সেনাবাহিনীতে শৃঙ্খলা আনতে হলে বাহিনীর সবাই না হোক, অন্তত উচ্চপদস্থ সৈনিকদের একটা কিছুর উপরে বিশ্বাস রাখতে হয়। সেই একটা কিছু হতে পারে ঈশ্বর, হতে পারে মর্যাদা, হতে পারে মাতৃভূমি, পৌরুষ কিংবা অর্থ। এই সামাজিক পিরামিডের ওপরতলায় থাকা লোকদের নিয়ে আরেকটা প্রশ্ন চলে আসে, তারা কি এমন একটা শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাইতো যদি তারা নিজেরাই সেটা বিশ্বাস না করত? সবার প্রথমে যে উত্তরটা মাথায় আসে সেটা হলো তারা তাদের উদাসীন মনের নিতান্ত ব্যক্তিগত আকাঙ্ক্ষা খেয়াল থেকেই এমন কাজ করে। যদিও একজন অবিশ্বাসী, যার কোনো কিছুতেই বিশ্বাস নেই, কোনো কিছুর জন্যই তার ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা বা লোভ থাকার কথা নয়, জীবন ধারণের জন্য অপরিহার্য জৈবিক চাহিদাগুলো পূরণ করার জন্য একজন মানুষের খুব বেশি কষ্ট করার দরকার পড়ে না। সেসব চাহিদা পূরণ হলে মানুষ টাকা খরচ করে যায়, পিরামিড বানায়,
ছুটিতে বিশ্বভ্রমণে বের হয়, নির্বাচনী প্রচারণায় টাকা ঢালে, প্রিয় সন্ত্রাসী সংগঠনকে টাকা পাঠায়, শেয়ার বাজারে বিনিয়োগ করে, আর আরও টাকা কামায়। এই সব কিছুই একজন প্রকৃত খেয়ালি বা নৈরাশ্যবাদী মানুষের কাছে পুরোপুরি অর্থহীন কাজ। নৈরাশ্যবাদী দর্শনের জনক বিখ্যাত গ্রিক দার্শনিক ডায়োজিনিস একটি কাঠের তৈরি পিপের ভেতর বসবাস করতেন। একদিন ডায়োজিনিস যখন সূর্যের আলোয় বিশ্রাম নিচ্ছিলেন, বিখ্যাত সম্রাট আলেকজান্ডার তার কাছে এসে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞেস করলেন তিনি কোনোভাবে ডায়োজিনিসের উপকারে আসতে পারেন কিনা। উত্তরে নৈরাশ্যবাদী ডায়োজিনিস মহান সম্রাট আলেকজান্ডারকে বললেন, অবশ্যই পারেন, একটু সরে দাঁড়ান। আপনি সামনে এসে দাঁড়ানোর কারণে সকালের রোদটা ঠিকমতো গায়ে লাগছে না। এই কারণেই অনেকগুলো নৈরাশ্যবাদী লোক কখনো একটি সাম্রাজ্য গড়ে তুলতে পারে না। সামাজিক কাঠামো ও সামাজিক স্তরবিন্যাস কেবল তখনই গড়ে ওঠে যখন সমাজের অধিকাংশ লোক, বিশেষ করে অভিজাত সম্প্রদায় এবং নিরাপত্তা রক্ষাকারীরা, অধিকাংশ মানুষ সেই স্তরবিন্যাসের কাল্পনিক বাস্তবতায় বিশ্বাস করে। খ্রিস্টধর্ম ২০০০ বছর টিকে থাকতো না যদি অধিকাংশ বিশপ ও ধর্মযাজক যীশু খ্রিস্টকে বিশ্বাস না করতেন। আমেরিকার গণতন্ত্র ২৫০ বছর ধরে টিকে থাকতো না যদি অধিকাংশ প্রেসিডেন্ট বা সাংসদ মানুষের সমান অধিকারে বিশ্বাস না করতেন। বর্তমান বিশ্বের অর্থনৈতিক অবস্থা একদিনও টিকতো না যদি বেশিরভাগ বিনিয়োগকারী এবং ব্যাংকার ক্যাপিটালিজম বা ধনতন্ত্রে বিশ্বাস না করতেন। এ খাঁচা ভাঙবো আমি কেমন করে? মানুষকে এমন একটা কাল্পনিক শৃঙ্খলায় বেঁধে ফেলার উপায় কি? কিভাবে খ্রিস্টধর্ম, গণতন্ত্র কিংবা পুঁজিবাদ সফল হলো এ কাজে? প্রথম শর্ত হলো কোনোভাবেই স্বীকার করা যাবে না যে কাল্পনিক বা আরোপিত। মানুষকে বোঝাতে হবে যে সমাজকে টিকিয়ে রাখার জন্য অপরিহার্য এই নিয়মগুলো মানুষের তৈরি নয়, বরং ঈশ্বর সৃষ্ট প্রাকৃতিক নিয়ম। সব মানুষ যে সমান নয় তার কারণ এই নয় যে হামুরাবি তা বলেছেন, বরং এর কারণ হলো এনলিল ও মার্ডুকের কথা। আবার সব মানুষই যে সমান সেটা থমাস জেফারসনের কথা নয়, এর কারণ ঈশ্বর তাদেরকে সমান করেই সৃষ্টি করেছেন। অ্যাডাম স্মিথের কথায় মুক্তবাজার সেরা অর্থনৈতিক ব্যবস্থা হয়নি, হয়েছে প্রকৃতির অপরিবর্তনীয় নিয়মে। শৃঙ্খলা তৈরি করা এবং বজায় রাখার জন্য এসব শৃঙ্খলার সঙ্গে ঈশ্বর এবং অতিপ্রাকৃত শক্তিকে সম্পৃক্ত করার পাশাপাশি এসব নিয়মের ব্যাপারে মানুষকে শিক্ষা দেওয়াও প্রয়োজন। জন্মের পর মুহূর্ত থেকে প্রতিটি বস্তু, প্রতিটি ঘটনার মধ্যে একজন মানুষকে এসব নিয়মের কথাটা মনে করিয়ে দেওয়া হয়। প্রত্যেক রূপকথায়, নাটকে, ছবিতে, গানে, সামাজিক আচরণে, রাজনৈতিক বক্তৃতায়, স্থাপত্যে, রন্ধন পদ্ধতিতে, পোশাকের নকশায় মিশে থাকে এই কাল্পনিক সামাজিক শৃঙ্খলার উপাদান। যেমন আজকের দিনে মানুষ সমতায় বিশ্বাস করে, তাই শ্রমিকদের পোশাক জিন্স আর ধনীদের জন্য কেতাদুরস্ত। মধ্যযুগের মানব সমাজ ছিল শ্রেণীবিভক্ত, তাই অভিজাত পরিবারের সদস্যদের গায়ে কৃষকের আলখাল্লা উঠত না কখনোই। সে সময় স্যার কিংবা ম্যাডাম সম্বোধন উচ্চবংশীয় মানুষদের জন্যই বরাদ্দ ছিল। আর যে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হয় সেই একই সম্বোধনে। এই কাল্পনিক শৃঙ্খলা কিভাবে সমাজে সর্বত্র মিশে আছে, মানবিক ও সামাজিক বিজ্ঞানের একটা বড় অংশ জুড়ে আছে তারই ব্যাখ্যা। খুব অল্প কথায় বলতে গেলে, মানুষ কেন ব্যাপারটাকে কাল্পনিক বলে ধরতে পারে না, তার তিনটি কারণ পাওয়া যায়। ক, কাল্পনিক শৃঙ্খলা আমাদের চারপাশে বস্তুগত পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকে। জিনিসটা কাল্পনিক আর তার অস্তিত্ব কেবল আমাদের কল্পনায়, কিন্তু তারপরেও সেটা বস্তুর মধ্যে খুব ভালোভাবে মিশে যেতে পারে। বর্তমান পশ্চিমা দেশগুলোর মানুষ ব্যক্তি স্বাতন্ত্র্যে বিশ্বাসী। তাদের কাছে প্রত্যেক মানুষ কেবলই একজন স্বতন্ত্র ব্যক্তি, যার সামাজিক মূল্য নির্ধারণ করে সে নিজেই। অন্যরা তার বিষয়ে কি ভাবছে তার কোনো ভূমিকা সেখানে নেই। প্রতিটি মানুষের কাছে জীবনের অর্থ তার নিজের মতো করে সংজ্ঞায়িত। পশ্চিমা দেশের স্কুলগুলো একটা শিশুকে শেখায় তাকে নিয়ে সহপাঠীদের হাসি তামাশায় কান না দিতে। এই ব্যক্তি স্বাতন্ত্র্যের মিথটা আমাদের কল্পনা থেকে বেরিয়ে এসে বাস্তব রূপ নিয়েছে আমাদের ঘরের নকশায়। আজকের দিনে একটা বাড়িতে অনেক ছোট ছোট ঘর থাকে। পরিবারের প্রত্যেক শিশু সদস্য নিজেদের একটা করে ঘর পায়, আর যেখানে তার একচ্ছত্র রাজত্ব। অনেক বাড়িতে এমন একটা শিশুর পক্ষে তার ঘরের দরজাটা আটকে দেওয়া, এমনকি ভেতর থেকে সিটকেনি লাগিয়ে দেওয়াটাও অস্বাভাবিক নয়। অনেক ক্ষেত্রে তার বাবা মাকেও দরজায় টোকা দিয়ে
অনুমতি নিয়ে তার ঘরে ঢুকতে হয়, ঘর সাজানোও হয় ওই শিশুর পছন্দ মতো। এরকম বাড়িতে এমন পরিবেশে বেড়ে ওঠা যে কোনো মানুষই ব্যক্তিসত্তা সচেতন হবে, এটাই স্বাভাবিক। তার সামাজিক মূল্যও নিরূপণ করবে সে নিজেই। মধ্যযুগের অভিজাত সমাজে এই ব্যক্তি স্বাতন্ত্র্যের ধারণাটা ছিল না। মানুষের সামাজিক মূল্য নির্ধারিত হতো সমাজে তার অবস্থান আর তার সম্পর্কে অন্যদের ধারণা থেকে। মানুষের হাসির পাত্র হওয়াটা ছিল চরম অপমানজনক ব্যাপারে। যে কোনো মূল্যে পরিবারের মান রাখতে হবে, এটাই ছিল তাদের পারিবারিক শিক্ষা। এখনকার মতো তখনও এই মূল্যবোধের নিদর্শন দেখা যেত তাদের বাসস্থান দুর্গগুলোতে। সেখানে কোনো শিশুর একার একটা ঘর থাকাটা ছিল বিরল ঘটনা। মধ্যযুগের কোনো ব্যারনের কিশোর ছেলে বাবা মায়ের প্রবেশাধিকারবিহীন নিজের মতো করে সাজানো নিজের ঘরের কথা কল্পনাও করতে পারত না। তাকে থাকতে হতো তার সমবয়সী ছেলেদের সঙ্গে কোনো একটা বড় হল ঘরে। একান্ত ব্যক্তিগত স্থান বা সময় কোনোটাই তার ছিল না। সারাদিন তার ওঠা বসা ছিল ৮-১০ জনের সঙ্গেই। তাই শুধু নিজের কথা ভাবলেই চলল না, অন্যরা কি দেখছে, কি ভাবছে সেটাও তাকে মাথায় রাখতে হতো। এভাবে বেড়ে ওঠার কারণেই মানুষের সামাজিক মূল্য নির্ধারিত হতো তার সামাজিক অবস্থান ও অন্যদের কাছে তার ভাবমূর্তি থেকে। খ আমাদের আশা আকাঙ্ক্ষাগুলোও তৈরি হয় এই কাল্পনিক সামাজিক শৃঙ্খলার মধ্য দিয়ে। বেশিরভাগ মানুষই তার আঁকড়ে ধরা বিশ্বাসগুলোকে কাল্পনিক বলে মানতে চায় না, কিন্তু তাদের জন্মই হয় একটা প্রতিষ্ঠিত কল্পনার উপস্থিতিতে। তার সব আশা আকাঙ্ক্ষা গড়ে ওঠে এই মিথগুলোকে ঘিরে। তারপর এক সময় মানুষের ব্যক্তিগত আকাঙ্ক্ষাগুলোই সমাজের কাল্পনিক ভিত্তির রক্ষক হয়ে দাঁড়ায়। আজকের পশ্চিমা দেশগুলোর মানুষের মনের ইচ্ছেগুলো যেভাবে গড়ে উঠেছে তার পেছনে আছে তাদের কয়েক শতাব্দী থেকে তৈরি হওয়া বৈচিত্র্যপিয়াসী, জাতীয়তাবাদী, পুঁজিবাদী ও মানবিক কিছু মিথ। যেমন অনেকেই তার বন্ধুকে পরামর্শ দেয় যে মন যা চায় তাই করো, কিন্তু কি চাইতে হবে? আমাদের মন সেই নির্দেশনা পায় প্রচলিত শক্তিশালী মিথগুলোর কাছ থেকেই। মন যা চায় তাই করো, এরকম একটা চিন্তা আমাদের মনে গেঁথে দিয়েছে ঊনবিংশ শতাব্দীর কিছু বৈচিত্র্য পিপাসু আর বিংশ শতকের কিছু ভোগবাদী মিথ। ডায়েট কোক খাও, যা মন চায় করো, এই স্লোগান সঙ্গে নিয়ে কোকাকোলা কোম্পানি সারা পৃথিবীতে বাজারজাত করেছে তাদের পণ্য। মানুষের একান্ত ব্যক্তিগত চাওয়াগুলোও ঠিক করে দেয় আমাদের সমাজের অন্তর্নিহিত এই কাল্পনিক ভিত্তি। ইদানিং ছুটি কাটানোর একটা জনপ্রিয় উপায় হলো দেশের বাইরে কোথাও বেড়াতে যাওয়া। এটাকে স্বাভাবিক এবং প্রাকৃতিক কর্মকাণ্ড বলার কোনো সুযোগ নেই। একটা শিম্পাঞ্জি গোষ্ঠীর প্রধান কখনোই আর একটা গোষ্ঠীতে গিয়ে তার অবসর সময় কাটাতে চাইবে না। প্রাচীন মিশরের অভিজাত সমাজের মানুষ পিরামিড বানিয়ে কিংবা মমি করে মৃতদেহ সংরক্ষণে প্রচুর অর্থ ব্যয় করেছে, কিন্তু কেনাকাটা করতে ব্যাবিলনে বা স্কি করতে ফিনিশিয়ায় যায়নি। আজকের দিনের মানুষ যে ছুটিতে প্রচুর টাকা খরচ করে বিদেশ যাচ্ছে তার পেছনে আছে বৈচিত্র্যপিয়াসী ভোগবাদী মিথ। বৈচিত্র্যপ্রবণ এই মিথ মানুষকে বোঝায় যে জীবনকে সম্পূর্ণ উপভোগ করতে চাইলে তাকে যত বেশি সম্ভব বৈচিত্র্যের স্বাদ নিতে হবে। খোলা মনে তাকে গ্রহণ করতে হবে সব রকম মানবীয় আবেগ অনুভূতি। বৈচিত্র্যময় সব সম্পর্ক, নানা স্বাদের খাবার, বিভিন্ন সুরের গান, সেটা করার একটা ভালো উপায় হলো দূরে এমন কোথায় চলে যাওয়া সেখানকার সংস্কৃতি, রূপ, স্বাদ, গন্ধ আর সামাজিক রীতিনীতি, বাঁধা ধরা জীবন এবং পরিচিত পরিবেশ থেকে পুরোপুরি আলাদা। ভ্রমণ শেষে কিভাবে এই ভ্রমণ জীবনকে বদলে দিল, এই শিরোনামে গল্পটাও যুক্ত হবে তার বৈচিত্র্য প্রবণতার এই মিথের সঙ্গে। এদিকে ভোগবাদী চিন্তাধারা আমাদের শেখায় সুখী হতে হলে আমাদের যথাযথ বেশি পণ্য বা সেবা ভোগ করতে হবে। যখনই কোনো কিছুর অভাব বোধ হবে বা মনে হবে কিছু একটা ঠিকমতো চলছে না, সেটা পূরণ করতে হবে অন্য কোনো পণ্য বা সেবা কিনে। ভোগ্য পণ্য কিভাবে আমাদের জীবনকে আরো উন্নত করতে পারে বর্ণনা তো টেলিভিশনের পর্দায় প্রত্যেক বিজ্ঞাপনেই আমরা দেখতে পাই। বিচিত্র জিনিসের স্বাদ গ্রহণের প্রয়োজনীয়তার এই ধারণার সঙ্গে খুব চমৎকারভাবে মিশে যায় ভোগবাদী দর্শন। বৈচিত্র্য প্রবণতা ও ভোগবাদিতা মিলে সৃষ্টি করেছে এক অভিজ্ঞতার বাজার। আর তার উপরে দাঁড়িয়ে আছে বর্তমান পৃথিবীর পর্যটন শিল্প। পর্যটন শিল্প টিকিট বিক্রি করে না, হোটেলের ঘরও ভাড়া দেয় না, বিক্রি করে নিত্য নতুন অভিজ্ঞতা। এই শিল্পে প্যারিস কোনো শহর নয়, ভারত কোনো দেশ নয়, কেবলই
অভিজ্ঞতার ভাণ্ডার। অভিজ্ঞতা এমন এক পণ্য যা ভোগ করে মানুষের দৃষ্টি প্রসারিত হয়, মানুষ সুখী হয়। একজন কোটিপতি যখন তার স্ত্রীর সঙ্গে ঝগড়া মিটিয়ে ফেলতে তাকে নিয়ে প্যারিসে যায়, সে আসলে তার ব্যক্তিগত স্বাধীন আকাঙ্ক্ষা থেকে যায় না, যায় এই বৈচিত্র্য প্রবণতা ও ভোগবাদিতার মিথের উপর বিশ্বাস রেখে। এমন পরিস্থিতিতে প্রাচীন মিশরের কোনো ধনী ব্যক্তি বেড়াতে যাওয়ার কথা চিন্তাও করতো না, বরং হয়তো তার স্ত্রীর ইচ্ছা অনুসারে তার জন্য তৈরি করত একটা বিরাট সমাধিস্তম্ভ। মিশরীয়রা যেমন পিরামিড বানিয়েছে, তেমনি অন্যান্য অনেক সভ্যতার মানুষও তাদের জীবন উৎসর্গ করেছে পিরামিডের মতো কিছু একটা করতে। সংস্কৃতি ভেদে তাদের নাম, আকার আর চেহারাই বদলায়। কারোর জন্য সেটা হয় বিরাট পিরামিড, কারোর জন্য সুইমিং পুল আর উঠান সহ শহরের একটা ছোট্ট বাড়ি। কিন্তু বাস্তবতার গভীরে প্রথিত কোনো মিথের প্রভাবে সেটা করছে মানুষ। তার কথা কজন জানতে চায়? গ সমাজের এই কাল্পনিক ভিত্তি টিকে আছে মানুষের সামষ্টিক বিশ্বাসের ভিত্তিতে। হুট করে একজন পণ্ডিত মানুষ যদি খুব চেষ্টা করে ব্যক্তিগতভাবে এইসব কাল্পনিক ধারণা থেকে বের হয়ে আসতেও পারে, তাতে সমাজের কিছুই যাবে আসবে না। বড় কোনো পরিবর্তন আনতে হলে আরো লাখ লাখ মানুষকে সেটা বোঝাতে হবে। এই কারণেই এই কাল্পনিক ভিত্তি কোনো ব্যক্তিগত বিষয় নয়, বরং একটি আন্তর্ব্যক্তিক বিষয়। ব্যাপারটা ভালোমতো বুঝতে হলে আগে আমাদের নৈব্যক্তিক বা অবজেক্টিভ বা ব্যক্তিক বা সাবজেক্টিভ বা আন্তর্ব্যক্তিক বা ইন্টারসাবজেক্টিভ, এই তিনটি শব্দ ও তাদের পার্থক্য জানতে হবে। নৈব্যক্তিক ঘটনাগুলো মানুষের চিন্তা ও বিশ্বাসের উপর নির্ভরশীল নয়। উদাহরণ হিসাবে তেজস্ক্রিয়তার কথা বলা যায়। তেজস্ক্রিয়তা কোনো মিথ নয়। মানুষ তেজস্ক্রিয়তা আবিষ্কারের আগেও তেজস্ক্রিয় বিকিরণ ছিল। এই বিকিরণ মানুষের জন্য বেশ বিপজ্জনক। মানুষ সেটা জানুক আর নাই জানুক। তেজস্ক্রিয়তার আবিষ্কারক মেরি কুরি সুদীর্ঘ সময় তেজস্ক্রিয় পদার্থ নিয়ে কাজ করলেও তিনি জানতেন না এটা তার শারীরিক ক্ষতির কারণ হতে পারে। তেজস্ক্রিয়তা মৃত্যু ঘটাতে পারে এ কথায় বিশ্বাস না করলেও তার মৃত্যু হয় অ্যাপালাস্টিক অ্যামিনিয়া রোগে, যার কারণ ছিল অতিরিক্ত তেজস্ক্রিয় বিকিরণ। ব্যক্তিক বিষয়গুলো ব্যক্তি নির্ভর। এগুলো নির্ভর করে একজন ব্যক্তির চিন্তাধারা ও বিশ্বাসের উপর। বিশ্বাস পরিবর্তন হলে এই ব্যক্তির ধারণাগুলোও বিলুপ্ত হয়। অনেক শিশুর মুখেই কাল্পনিক বন্ধুর কথা শোনা যায়, যে বন্ধু তার সঙ্গে খেলে কিংবা কথা বলে। বাকি সব মানুষের কাছে তার কোনো অস্তিত্ব নেই, কারণ সেই বন্ধুর অস্তিত্ব আছে কেবল ওই শিশুটির কল্পনার জগতে, যেই জগৎ তার একান্তই ব্যক্তিগত। শিশুটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার এই বিশ্বাসও হারিয়ে যায়, সঙ্গে সঙ্গে হারিয়ে যায় তার কাল্পনিক বন্ধুটিও। আন্তর্ব্যক্তিক বিষয়গুলোও বিশ্বাস নির্ভর, কিন্তু একজন ব্যক্তির উপর নির্ভরশীল নয়। এগুলো টিকে থাকে একই সঙ্গে অনেক মানুষের বিশ্বাসে ও তাদের সম্পর্কে। এক্ষেত্রে যদি সেই অনেক মানুষের একজনে বিশ্বাসের পরিবর্তন হয় কিংবা একজন যদি মারাও যায়, তবু তাতে এই সম্মিলিত বিশ্বাসের কিছু যায় আসে না। সেটা টিকে থাকে আগের মতোই। কিন্তু যদি এই বিশ্বাসের অনুসারী বেশিরভাগ লোক মারা যায় আর বিশ্বাস পরিবর্তন করে, তবে ওই ধারণায় পরিবর্তন আসতে পারে, এমনকি সেটা বিলুপ্তও হয়ে যেতে পারে। এগুলো কোনো স্বার্থ হাসিলের জন্য বলা মিথ্যে বা রূপকথার মতো কিছু নয়। এগুলোর অস্তিত্ব ঠিক অবজেক্টিভ ধারণাগুলোর মতো। স্পষ্ট না হলেও মানব সমাজে এগুলোর প্রভাব ব্যাপক। মানব সমাজকে এগিয়ে নেওয়ার পথে যা কিছু চালিকা শক্তি হিসেবে কাজ করেছে, তার মধ্যে অনেকগুলোই আন্তর্ব্যক্তিক। আইন, অর্থ, ঈশ্বর, জাতির মতো ধারণাগুলো এর মধ্যেই পড়ে। আবার পিউজোর উদাহরণে ফিরে যাই। পিউজো শুধু তার প্রধান নির্বাহী কর্মকর্তার কল্পনার ফসল নয়। পিউজোর অস্তিত্ব টিকে আছে অসংখ্য মানুষের কল্পনায়। এই প্রতিষ্ঠানটির অস্তিত্বে বিশ্বাস করেন তার প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি বিশ্বাস করেন কারণ তার সঙ্গে এই ধারণায় বিশ্বাস করে এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, প্রতিষ্ঠানের উকিল, ব্যাংকের কর্মচারীরা, শেয়ার বাজারের লোকেরা আর ফ্রান্স থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত নানান দেশের গাড়ি ব্যবসায়ীরা। একদিন হঠাৎ করে যদি প্রধান নির্বাহী কর্মকর্তা বলে বসেন যে পিউজোর অস্তিত্ব তিনি আর বিশ্বাস করেন না, সম্ভবত পরের দিনে তিনি নিজেকে দেখবেন নিকটস্থ পাগলা গারদে, আর তার অফিসের চেয়ারে দেখবেন অন্য কাউকে। একইভাবে বলা যায় ডলার, মানবাধিকার এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের অস্তিত্ব আছে কোটি কোটি মানুষের বিশ্বাসে, যে কারণে কোনো একজন মানুষের অবিশ্বাসে এসবের অস্তিত্ব বিলীন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এগুলো
আন্তর্ব্যক্তিক বিষয়, তাই এগুলোকে পাল্টে দিতে হলে অসংখ্য মানুষের বিশ্বাস ও চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে। ব্যাপারটা মোটেই সহজ নয়। আর একজন ব্যক্তি তার পক্ষে অসম্ভব। এই ধরনের পরিবর্তন আসতে পারে বড় এবং জটিল কোনো প্রতিষ্ঠানের হাত ধরে। সেটা হতে পারে কোনো রাজনৈতিক বা ধর্মীয় দল কিংবা কোনো বিপুল আদর্শিক আন্দোলন। আবার এই ধরনের প্রতিষ্ঠান গড়তে হলে অনেকজন মানুষকে এই পরিবর্তনের জন্য পরস্পরকে সহযোগিতা করতে উদ্বুদ্ধ করতে হবে। আর সেটা তখনই সম্ভব হবে যখন তারা নতুন কোনো মিথের উপর তাদের সম্মিলিত বিশ্বাস স্থাপন করবে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এমন, সমাজের একটা কাল্পনিক ভিত্তি পাল্টে দিতে পারে, সেখানে আরেকটা কাল্পনিক ভিত্তি প্রতিষ্ঠা করতে হবে। পিউজোকে নির্মূল করতে হলে তার চেয়ে শক্তিশালী কিছু প্রয়োজন। সেটা হতে পারে ফ্রান্সের আইন ব্যবস্থা। ফ্রান্সের আইনকে অকার্যকর করতে পারে আরও বড় কিছু, যেমন ফ্রান্স রাষ্ট্রটি স্বয়ং। আবার ফ্রান্স নামক রাষ্ট্রটিকেই আমরা যদি অস্বীকার করতে চাই, তাহলে আমাদের বিশ্বাস করতে হবে আরও বড়, আরও শক্তিশালী কোনো ধারণায়। এই সম্মিলিত কল্পনা ও বিশ্বাসের হাত থেকে মানুষের মুক্তি নেই। এই বিশ্বাসের খাঁচার গারদ কেটে যতবারই আমরা ছুটে যাব মুক্তির আশায়, ততবারই আমাদের পথ রোধ করবে আরো বড় কোনো খাঁচার অদৃশ্য দেয়াল। প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের ষষ্ঠ পর্ব। আশা করি আমাদের বই আপনাদের ভালো লাগছে। আমাদের বই যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আপনারা কি শুনতে চান সেটা জানিয়েও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।